সিনেমায় যেমন হিরো এন্ট্রি দেয় ওভাবে ইউনূস স্যার এন্ট্রি দিলেন, ওরা দাঁড়িয়ে গেলেন, মোদি হ্যান্ডশেক করলেন, বসলেন। এই যে টোটাল ব্যাপারটা, সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো ইউনূস স্যারের যে মুচকি হাসিটা, আর তখন মোদির যে মুখ বেজার করে বসে থাকতে জিয়াউর রহমান শুরু করেছিলেন, চেয়েছিলেন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, ভারতের চোখ দিয়ে পররাষ্ট্রনীতিকে না দেখার, কিন্তু শহীদ প্রেসিডেন্টকে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন যাতে না করতে পারে সেজন্যই ওই মহলটা তাকে হত্যা করে। সরকার পতনের পরে তাদের সবচেয়ে বড় দোসর, তাদেরকে যারা এই ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল, যাদের স্বার্থে এই ফ্যাসিস্ট সরকারকে অবৈধ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16টি বছর ক্ষমতায় রেখেছিল, সেই ইন্ডিয়াই সবচেয়ে জ্বলে পুড়ে মরেছে যখন ডক্টর ইউনূসকে এদেশের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ ইন্ডিয়া জানে যে যে কারো সাথে হয়তো সে টাক্কা দিয়ে চলতে পারবে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে তিনি টাক্কা দিয়ে তুলতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস শুধু একজন বাংলাদেশি নাগরিকও নন, তিনি এখন বিশ্বের একজন বড় সেলিব্রিটি, যার বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রয়েছে। সেজন্য চেয়েছিলেন যে ডক্টর ইউনূসকে এমন কিছু চাপে ফেলা যাতে বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধেই আবার কথা বলা শুরু করে। সেজন্য এই সরকার আসার পর থেকে ক্রমবর্ধমানভাবে চাপ অব্যাহত রেখেছিল। 8 মাসে ইন্ডিয়া কোনো রকমের বাংলাদেশকে সহযোগিতা তো করেনি, বরং আমরা দেখেছি ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরপরই সেই ফেনীতে তারা কৃত্রিম বন্যা শুরু করে এই সরকারকে বিপদে ফেলতে চেয়েছে। ইন্ডিয়ান ভিসা বন্ধ করে আমাদের বিদেশগামী সকলকে বিপদে ফেলেছে। নানাবিধ পর্যায়ে তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে বারবার অ্যাপ্রোচ করার পরেও ইন্ডিয়ার থেকে উচ্চপদস্থ কোনো বৈঠক, দ্বিপাক্ষিক কোনো বৈঠক সংগঠিত হচ্ছিল না। এই বিমস্টেকে একটা সাইডলাইন বৈঠক নিয়েও আমরা যে নাটকীয়তা দেখলাম, আমরা দেখলাম যে বারবার এ ব্যাপারে দুই দেশের উচ্চপদস্থ কথা বলার পরেও ইন্ডিয়ার দিক থেকে জানানো হচ্ছিল না যে বৈঠকটা আসলে হচ্ছে কি হচ্ছে না। কিন্তু অবশেষে সে বৈঠক হতে হলো। সে বৈঠক কিভাবে হলো সে বিষয়ে কথা বলছি। কেন হলো তার পিছনে বড় ধরনের বেশ কিছু ঘটনা আমরা যদি লক্ষ্য করি। এই বিমস্টেকের বৈঠকের আগেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাতে গিয়েছিলেন। চায়না সরকারের সাথে একটি ফলপ্রসূ নানাবিধ জায়গায় চায়নার যে ফুটপ্রিন্ট দেখা দিয়েছে, সেটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ব্যাপক মাইলফলক হবে। পাশাপাশি ইন্ডিয়ার তখনই মাথা ব্যথা শুরু হয়েছে যখন এই ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার আগেই 7ই অগস্টেই বলেছিলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে পাশে কিন্তু চিকেন নেক আছে, পাশে কিন্তু 7 সিস্টার আছে, সেটাও সুস্থ থাকবে না। এই জাতীয় কথাবার্তা উনি কিন্তু দীর্ঘদিন ধরে বলছেন। চায়নাতে গিয়েও একইভাবে আবার এই যে 7 সিস্টার টোটালি ল্যান্ডলক সেটা উল্লেখ করে চায়নাকে বলেছেন যে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো যে কিভাবে আরো ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ করা যায়। এই ল্যান্ডলক কথার বিপরীতে ইন্ডিয়া তাদের উচ্চপদস্থ জায়গা থেকে নানাবিধ বিবৃতি দেওয়া হয়েছে এবং এ নিয়ে ইন্ডিয়া একটি ব্যাপকভাবে চাপের মুখে আছে। এই চাপ থেকে উত্তরণের জন্য পরবর্তীতে মোদি সরকার অন কাইন্ডস অফ বাধ্য হলো ইউনূসের সাথে সাইডলাইন মিটিং করার। এবং এই মিটিংয়ের আমরা যদি বলি যে সুফল কি আছে, সুফলগুলো কিন্তু কাগজে কলমে লেখা থাকে না সবসময়। আপনারা দেখতে পাবেন যখন রাতে ডিনারে বসেছিল তখন ইউনূসের চেহারা এবং মোদির চেহারা। পরবর্তীতে যখন তাদের বৈঠকটি সম্পন্ন হবে, আগে থেকেই মোদি তার সকলকে নিয়ে ওখানে অবস্থান করছিলেন। ইউনূস স্যার যখন এন্ট্রি দিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে সিনেমায় যেমন হিরো এন্ট্রি দেয় ওভাবে ইউনূস স্যার এন্ট্রি দিলেন, ওরা দাঁড়িয়ে গেলেন, মোদি হ্যান্ডশেক করলেন, বসলেন। এই যে টোটাল ব্যাপারটা, সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো ইউনূস স্যারের যে মুচকি হাসিটা, আর তখন মোদির যে মুখ বেজার করে বসে থাকা, এটা দ্বারাই বোঝা যায় যে এটার এই একটা সব বৈঠকে বসার মাধ্যমেই ইউনূস স্যার আসলে অনেকটা সাফল্যতা অর্জন করেছেন। এই বৈঠকে আমরা বাংলাদেশের নিউজ পেপারগুলো বা মিডিয়াতে আমরা যে জিনিসটা হাইলাইট দেখি যে তথাকথিত সকল কিছু ছাপিয়ে আমরা ওখানে হেডলাইনটা দেখতে পাচ্ছি, ইউনূস মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন। এই যে সাহস করা, এই যে চাওয়াটা, এই যে অনেকগুলো এজেন্ডার মধ্যে প্রধান এজেন্ডা রাখা যে পতিত ফ্যাসিস্ট, যাকে তুমি তোমার ওখানে আতিথেয়তা করছো,
তাকে আমরা ফেরত চাচ্ছি। তার মানে আজকের যে বৈঠকটা করছি এটা কিন্তু নতজানু হয়ে বলছি না আমাকে পেঁয়াজ দাও, আমাকে ভিসা খুলে দাও, আমার জনগণ এখন নানাবিধ সমস্যায় আছে, সেরকম কোনো অ্যাপ্রোচ না নিয়ে বীর বেশে বলছি যে আমার দেশের যে পালাতক ফ্যাসিস্ট আছে, আমার দেশের যে অপরাধী আছে, সে অপরাধীকে তুমি আতিথেয়তা দিয়ে ওখানে রেখেছো, তাকে ফেরত দাও। এই ফেরতের মাধ্যমেই আমরা দু দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, যেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। এই দেশে স্বাধীনতার পরে সবচেয়ে বড় একটি অভাব এখন পর্যন্ত, সেটি হলো স্বাধীন পররাষ্ট্রনীতি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। চেয়েছিলেন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, ভারতের চোখ দিয়ে পররাষ্ট্রনীতিকে না দেখার, কিন্তু শহীদ প্রেসিডেন্টকে ওই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন যাতে না করতে পারে সেজন্যই ওই মহলটা তাকে হত্যা করেছে। তাকে হত্যার মাধ্যমে আবার আমাদের একটা নতজানু, আমাদের একটা ডিপেন্ডেন্ট একটা পররাষ্ট্রনীতি মধ্য থেকে যেতে হয়েছে দীর্ঘদিন। আর শেখ হাসিনার 16 বছরে তো আমাদের কোনো পররাষ্ট্রনীতিই ছিল না। ওই দাদাবাবুরা যেভাবে চেয়েছেন ওভাবেই আমাদের চলতে হয়েছে। ডক্টর ইউনূসের প্রথম এবং অন্যতম এজেন্ডা হলো একটি স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করা, যেটা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে ইন্ডিয়ার সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক বজায় থাকতে পারে। সেই সুসম্পর্ক বজায়ের জন্য ডক্টর ইউনূস প্রথমেই বললেন যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও, কারণ তার বিচারের মাধ্যমেই এদেশে শহীদদের আত্মা শান্তি পাবে। এরপরে আমরা আরও অনেকগুলো বিষয় ওখানে দেখলাম যে এরপরে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার মিডিয়াগুলো যদিও নানাভাবে প্রপাগান্ডা ছড়ানোর নিউজ করেছে, আমরা সেগুলো দেখেছি, যেগুলো ওরা বরাবরই করে। ওদের কিছু হারবাল নিউজ পত্রিকা আছে যেগুলো এই জাতীয় নিউজ করেই মূলত তারা নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তিতে ভোগে। কিন্তু বাস্তবতা হলো মোদি নিজেও গিয়ে টুইট করেছেন এবং সেখানে বলেছেন যে দুই দেশের জনগণের স্বার্থে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়। ডক্টর ইউনূসের এই 8 মাসে সবচেয়ে বড় সফলতা হলো মোদিকে ওয়ান কাইন্ডস অফ বাধ্য করেছেন একটা সাইডলাইন মিটিংয়ের জন্য, এবং এই মিটিংয়ের মাধ্যমে আশা করা যায় বাংলাদেশ আরও একটি বার প্রমাণ করলো যে তারা কোনো চাপের মুখে নতজানু হয়ে কোনো কিছু স্যাংশন দিলেন, আপনি ভিসা বন্ধ করলেন, পণ্য আমদানি বন্ধ করলেন, নানাবিধ হুমকি ধুমকি দিলেন, এ সকল হুমকি ধুমকিকে তোয়াক্কা না করে ইউনূসের ক্যারিজমেটিক যেই লিডারশিপ আছে সেই লিডারশিপ থেকে উনি চায়নার সাথে সম্পর্ক ডেভেলপ করলেন, উনি বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক ডেভেলপ করে বরঞ্চ ইন্ডিয়াকেই চাপে ফেলে এখন এই বৈঠকটি সম্পন্ন করেছেন। এর মাধ্যমে আমরা আশা করি আগামী বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফ্যাসিস্টের রেখে যাওয়া যেই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা, এটা ডক্টর ইউনূসের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে এবং ইন্ডিয়ার সাথে আমাদের সকল ন্যায্যতার হিস্সা বুঝে নেওয়া হবে ইনশাআল্লাহ।